তোর মতো অপদার্থ, আনস্মার্ট, দুর্বল, ভীতু, মিথ্যাবাদী ছেলের সাথে সংসার করবে কে? এই বলে তোরা আবার রান্নাঘরে চলে গেল। কুষাণ তোরার পেছনে পেছনে গিয়ে হঠাৎ তোরাকে কোলে তুলে নিল। আমাদের জীবন কথা। দুপুরের খাবার রেডি করার জন্য তোরা রান্নাঘরে ছুটল। শাহিন, মাহিন, তুহিন তোরার আগেই রান্নাঘরে চলে এসেছে, কারণ রান্না করা তাদের নিত্যদিনের কাজ। অন্যদিকে টুনি আর জয়া থালা বাসন মাজছে। হঠাৎ লতিফা এসে একটা লিস্ট বের করে বললেন, আজকে হবে মুগের ডাল, খাসির মাংসের লেজালা, চিংড়ি মালাইকারি, সর্ষে ইলিশ, মিক্সড সবজি, বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি আর চাটনি। ঝটপট কাজ শুরু করে দাও সবাই। তোরাকে রান্নাঘরে দেখে লতিফা বললেন, তুমি এখানে কেন? নিজের ঘরে যাও, তোমাকে রান্নাঘরে আসতে নিষেধ করেছে কামিনী বুবু। তোরা লতিফার কথা শুনে খাবারের লিস্টটা হাতে নিয়ে বলল, এটা আমার সংসার, আমি রান্নাঘরে থাকবো না তো কে থাকবে? আপনি আমাকে নিয়ে চিন্তা না করে ঘরে গিয়ে আরাম করুন, আর যদি রান্নায় সাহায্য করতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। তোরার কথা শুনে লতিফা অবাক হয়ে বললেন, এই মেয়ে, কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে চাচিমা, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, আজ থেকে আমি পরিচালনা করব এসব। কোন দিন কি রান্না হবে সব আমার পরিকল্পনা মতো হবে। তোরার কথা শুনে চিৎকার করে কামিনীকে ডাকতে লাগলেন, বুবু, বুবু কোথায় তুমি? তাড়াতাড়ি এসে দেখে যাও, এই মেয়ে তো তোমার সংসারটাই প্রায় নিয়ে ফেললো। তোরা লতিফার কথায় কান্না দিয়ে শাহিন, মাহিন আর তুহিনকে বলল, দুলাভাই আপনারাও প্লিজ রান্নাঘর থেকে চলে যান। শাহিন বলল, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোরা নিজের সীমার মধ্যে থাকো। মাহিন আর তুহিনও চুপ থাকলো না, তারা প্রতিবাদ করতে এলো। তখন তোরা বলল, শালা কাপুরুষের দল, লজ্জা করে না এভাবে শ্বশুর বাড়িতে বসে রান্নাবান্নার কাজ করতে? যদি ঘর জামাই থাকতে চাও তাহলে অন্তত সম্মান বজায় রেখে থাকো। শাহিন তোরার কথা শুনে তেড়ে এসে বলল, তোরা মুখ সামলে কথা বলো। তোরা বলল, একবার ঠান্ডা মাথায় নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনারা যা করছেন তা ঠিক করছেন কি না? এভাবে অপমান সহ্য করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুহিন বলল, তুমি কিন্তু আমাদের অপমান করছো, এভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? তোরা বলল, দুপুরের রান্নার সময় পার হয়ে যাচ্ছে দুলাভাই, আমি এখন অযথা তর্ক করে সময় নষ্ট করতে চাই না। প্লিজ আপনারা ঘরে গিয়ে বিশ্রাম করুন। আজ থেকে আমি, টুনি আর জয়া সামলাবো রান্নাঘর, আপনাদের আর মেয়েদের মতো রান্না করতে হবে না। মাহিন হেসে বলল, কামিনীর সংসারে তোমার হুকুমদারি চলবে না তোরা। কামিনী এমনিতেই তোমার ওপর রেগে আছে, ওনার 3 কালনাগিনী এলে তোমাকে নিয়ে ছোটখাটো একটা সালিশ হবে, তার মধ্যে তুমি নতুন করে অশান্তি তৈরি করো না। তোরা বলল, সেটা পরে দেখা যাবে, এখন আমি যা বলছি সেটাই শুনুন। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। আপনারা কি চান না এই বাড়িতে আত্মসম্মানের সাথে থাকতে? আপনারা হলেন জামাই মানুষ, আপনারা কেন বাবুর্চির মতো দিনরাত রান্না করবেন? শাহিন, মাহিন, তুহিন তোরার কথা শুনে চলে গেল, কারণ তাদেরও আর মেয়েদের মতো রান্না করতে ভালো লাগছিল না। হঠাৎ কুষাণ রান্নাঘরে এলো। সে এসেই তোরাকে হাত ধরে টেনে বের করলো রান্নাঘর থেকে। বলল, তোরা প্লিজ বাড়াবাড়ি করো না, ওদের সংসার ওদের মতো চলতে দাও, আমার এসব অশান্তি ভালো লাগছে না। তোরা কুষাণের হাত ঝাটকা দিয়ে ফেলে দিয়ে বলল, আমি তো অশান্তি করার জন্যই এসেছি এখানে। যেদিন এই সংসারে শান্তি ফিরে আসবে সেদিন তো থাকবো না আমি, তবে যতদিন অশান্তি আছে আমিও ততদিনই আছি। মানে? মানে আবার কি? তোর মতো অপদার্থ, আনস্মার্ট, দুর্বল, ভীতু, মিথ্যাবাদী ছেলের সাথে সংসার করবে কে? এই বলে তোরা আবার রান্নাঘরে চলে গেল। কুষাণ তোরার পেছনে পেছনে গিয়ে হঠাৎ তোরাকে কোলে তুলে নিল। তোরা কুষাণের পিঠে খামচি আর চিমটে দিতে দিতে বলল, কুষাণ নামিয়ে দাও আমাকে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। কুষাণ সোজা নিজের ঘরে নিয়ে গিয়ে তোরাকে নামিয়ে দিল।
তারপর দরজা লাগিয়ে বলল, তোরা তুমি এবার একটু বেশি করছো, প্লিজ থামাও তোমার এই জিদ। আমার মা আর বোনেদের সাথে তুমি পারবে না। তোরা বলল, তুই ভীত হতে পারিস, কিন্তু আমি না, আমি এদের মা বেটিদের শেষ দেখে ছাড়বো। তুই তোর মতো চুপচাপ থাক, শালা ভীতু কথাকার। তোরে খুন করলেও আমার মনের দুঃখ যাবে না। কুষাণ তোরার হাত নিজের গলায় দিয়ে বলল, হ্যাঁ খুনি করো, আমারও আর বেঁচে থাকতে মন চায় না। এমন ঠুনকে জীবন দিয়ে আমি কি করব? তোরা বলল, আমাকে যেতে দাও কুষাণ, প্লিজ আমাকে যেতে দাও। কুষাণ হঠাৎ তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি জেদ করে আমাকে বিয়ে করেছ, তাই বলে কি আমাদের সম্পর্কটা এইভাবেই চলবে? আমরা যে একে অপরকে ভালোবাসি সেটা কি করে ভুলে গেলে তোরা? আমাকে কি ক্ষমা করা যায় না? সব কিছু ভুলে আমাকে তোমার আপন করে নাও। তোরা বলল, না, এটা কখনোই সম্ভব না। তোরে আমি আর বিশ্বাস করি না। শুধু তোর মা আর বোনেদের উচিত জবাব দেওয়ার জন্য পড়ে আছি আমি। এই বলে তোরা দরজা খুলতেই দেখে দরজার সামনে ইরা, মীরা, লীরা আর কামিনী দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেখানে সবাই জড়ো হতে লাগলো। মনে হচ্ছে তোরা মস্ত বড় কোনো অপরাধ করেছে। সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তোরা নিচু মুখে চুপচাপ বসে আছে, সে কোনো কথা বলল না। হঠাৎ ইরা তোরার মুখটা তুলে ধরে বলল, তুই আমার আম্মুকে কি বলেছিস? মীরা তোরার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, আমাদের বাড়ি, আমাদের ঘর, আর তুই কিনা আমার আম্মুকে পারমিশন নিয়ে রুমে ঢুকতে বলিস? লীরা হঠাৎ কুষাণের শর্টের কলার ধরে তাকে ঘর থেকে বের করে বলল, তোর বউ তোর চোখের সামনে আমার আম্মুকে অপমান করলো, আর তুই বসে বসে দেখলি? কুষাণ লীরার হাত সরিয়ে দিয়ে বলল, আপু এবার কিন্তু তোরা বেশি বাড়াবাড়ি করছিস। যদি ভালো চাস তাহলে যে যার রুমে চলে যা, আমার মুখ খুলিস না প্লিজ। একবার কথা বলা শুরু করলে আমাকে তোরা থামাতে পারবি না। কামিনী কেঁদে কেঁদে মেয়েদের বললেন, আমার ছেলেটাকে নিশ্চয়ই এই মেয়েটা বশ করেছে, তা না হলে আমার ছেলে এভাবে কখনো বলতেই পারে না। তোরা এখনো চুপচাপ, সে কিচ্ছু বলল না। ইরা হঠাৎ কুষাণকে ধাক্কে দিয়ে বলল, কি বললি তুই? আরেকবার বল। কুষাণ বলল, আপু আমি তোদের যথেষ্ট সম্মান করি তাই কিছু বলি না, কিন্তু এবার তোরা অতিরিক্ত করছিস। তোরা মাত্র একদিন হলোই বাড়িতে এসেছে, আর তাতেই ওর সাথে যা করছিস আমি আর চুপ থাকতে পারছি না। ও আমার বউ, ওকে অপমান করলে সেটা আমার গায়েও লাগে। মীরা তখন জারিফ চৌধুরীকে বলল, বাবা তুমি কিছু বলছো না কেন? কুষাণ আমাদের এসব কি বলছে? ও কি পাগল হয়ে গেল নাকি? জারিফ চৌধুরী বললেন, কুষাণ তো ঠিকই বলেছে। তোরা সামান্য একটা বিষয় নিয়ে যেভাবে মেয়েটার সাথে কথা বলছিস, তাতেও এই বাড়িতে থাকবে কি করে? এবার যে যার রুমে চলে যা, আর ঝামেলা করিস না কেউ। কামিনী বললেন, তোমার এটাকে সামান্য বিষয় মনে হচ্ছে? ওই মেয়েটা আমাকে অপমান করলো, আর তুমি সেটাকে সামান্য বিষয় মনে করছো? এতক্ষণে তোরা মুখ খুলল। তোরা বলল, আমি একদিনেই এই পরিবারের সবাইকে চিনে ফেলেছি। কে কেমন সেটা আমার জানা হয়ে গেছে। তোমাদের সবাইকে আমি একটা সুযোগ দিতে চাই। যদি নিজেদের ভালো চাও তাহলে শুধরে যাও, আর যদি ভালো না চাও তাহলে আমার সাথে পাঙ্গা নিও না। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নেব। ইরা, মীরা, লীরা তিনজনে তোরার কথা শুনে এগিয়ে এসে বলল, কি করবি তুই? দেখা তো ডাইরেক্ট অ্যাকশন। তোরা বলল, কাল থেকে কুষাণ আর 3 দুলাভাইও বাবার সাথে অফিসে যাবে। তোমরা মেয়ে হয়ে যদি অফিস করতে পারো, তাহলে তারা ছেলে হয়ে কেন ঘরে বসে থাকবে? এটাই আমার ডাইরেক্ট অ্যাকশনের প্রথম ধাপ। ইরা বলল, তোর কথা মতো সব হবে নাকি? তুই কে রে এ বাড়ির? তোকে এক্ষুনি বের করে দিলে তুই চলে যাবি? তোরা বলল, আমি এ বাড়ির বউ, আমাকে জোর করে বের করার ক্ষমতা কারো নেই। আর হ্যাঁ, তোমরা মনে হয় ভুলে গেছো দেশে আইন বলে কিছু একটা আছে। বাড়ির বউকে নির্যাতনের অপরাধী কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করব আমি। ইরা, মীরা, লীরা একসাথে তোরার সামনে এসে বলল, তুই আমাদের আইনের ভয় দেখাচ্ছিস? কি করবে তোর আইন? দেখা একটু তোর বাহাদুরি, আমরাও দেখতে চাই তোর ক্ষমতা কতটুকু।
তোরা সঙ্গে সঙ্গে পুলিশকে কল দিল। তোরার উপর তার শ্বশুর বাড়ির লোকজন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে সব খুলে বলল। এদিকে কামিনী দৌড়ে রান্নাঘরে গিয়ে একটা ছুরি হাতে নিয়ে নিজের হাত কেটে ফেললেন। কুষাণ দেখে চিৎকার করে বলল, আম্মু কি করলে এটা? পাগল হয়েছ তুমি? কুষাণ তাড়াতাড়ি মাকে নিয়ে ঘরে গেল, হাতটা ব্যান্ডেজ করে দিল। তবুও রক্ত পড়া বন্ধ হচ্ছে না। কুষাণ ফ্যামিলি ডাক্তারকে কল করলো। ডাক্তারকে ইমিডিয়েটলি আসতে বলল। কামিনী বললেন, ডাক্তার ডাকছিস কেন? পুলিশকে ডাক। তোর বউ যে আমার হাত কেটে দিল তার আগে বিচার করবি না, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাস। কুষাণ মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। কুষাণ চুপ করে থাকলে কামিনী চিৎকার করে বললেন, তুই কি কল করবি না? না আমি ডাকবো পুলিশকে? তাড়াতাড়ি কল কর বলছি, আমার হাত কেটে রক্ত পড়ছে, দেখতে পাচ্ছিস না? কুষাণ মায়ের ধমক শুনে পুলিশকে কল দিল। কামিনীর কাণ্ড দেখে সবাই অবাক, কেউই বিশ্বাস করতে পারছে না এই ঘটনা। ইরা, মীরা, লীরা মায়ের কাছে গিয়ে বলল, আম্মু তুমি কি ঠিক আছো? কি করলে এটা? কামিনী বললেন, তাছাড়া আর কোনো উপায় দেখছি না, এই মেয়েকে যে করেই হোক তাড়াতে হবে, তা না হলে এ আমার ছেলেটাকে সারা জীবনের জন্য কেড়ে নেবে। আমি আমার ছেলেকে এভাবে হারাতে পারবো না। কিছুক্ষণ পর সুমন এসে বলল, বাইরে পুলিশ এসেছে। সত্যি সত্যি পুলিশ এসে হাজির হলো বাসার ভেতরে। পুলিশকে দেখা মাত্র কামিনী চিৎকার করে উঠলেন, স্যার বাঁচান আমাকে, তা না হলে এই মেয়ে মেরেই ফেলবে আমাকে। এই দেখুন আমার হাতটা কিভাবে কেটে দিয়েছে। কামিনীর কথা শুনে তোরা হতবাক। সে এগিয়ে এসে বলল, মিথ্যা কথা স্যার, ইনি মিথ্যা বলছেন। কামিনী কাঁদতে কাঁদতে বলেন, স্যার মিথ্যে কথা বলে আমার কি লাভ? মাত্র একদিন হয়েছে আমার ছেলের সাথে তার বিয়ে হয়েছে, আর তাতেই সে আমাদের পরিবারের রাজত্ব শুরু করে দিয়েছে। তার কথা মতো আমাদের চলতে বলছে, শেষমেশ আমাকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে স্যার। তোরা বলল, ইন্সপেক্টর ইনি কিন্তু মিথ্যা বলছেন, পুরাই নাটকবাজ মহিলা ইনি। ইনি নিজে আমাকে নানাভাবে হেনস্থা করছেন। আমি উচিত কথা বলি বলে এখন খারাপ হয়ে গেছি। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার স্বামীকে জোর করছেন, আর এখন নিজেই নিজের হাত কেটে আমাকে দোষারোপ করছেন। দুদিন পর তো আত্মহত্যা করে আমাকে ফাঁসাবে। আমি এর বিচার চাই স্যার। এই বলে তোরা কাঁদতে লাগলো। কুষাণ তোরার কথা শুনে বুঝতে পারলো তোরা অনেক বেশি কষ্ট পেয়ে তার নামে এই মিথ্যা কথাগুলো বলল। সে তো কখনোই তোরার পক্ষে কথা বলেনি, বরং কোনো প্রতিবাদ না করে চুপচাপ ছিল। কিন্তু আজ তোরা কিভাবে বলল কুষাণ সবসময় তার পক্ষে কথা বলেছে? আর কতদিন এভাবে মুখ বুজে থাকবে সে কি আজও মুখ খুলবে না? কুষাণ নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো। হঠাৎ ইন্সপেক্টর কুষাণকে বললেন, আপনার বউ যা যা বলছে তা কি সত্যি, না আপনার মা সত্যি বলছেন? চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কুষাণ পড়ে গেল মহা বিপদে। সে কার পক্ষে নেবে বুঝতে পারছে না। তবে আজ তার কেন জানি সত্যি কথা বলতে ইচ্ছে করছে। জীবনে তো অনেক মিথ্যা কথা বলেছে সে। কুষাণ চুপ থাকলে ইন্সপেক্টর বললেন, কি হলো কুষাণ চৌধুরী, কিছু বলছেন না কেন? কুষাণ বলল, স্যার দুজনে আমার আপনজন। একজন আমার গর্ভধারিণী মা, আর একজন আমার প্রিয়তমার স্ত্রী। দুজনকেই আমি সমানভাবে ভালোবাসি, তাই কখনোই কারো পক্ষে কথা বলিনি। সবসময় চুপচাপ ছিলাম, কারণ মায়ের পক্ষে কথা বললে বউ মন খারাপ করবে, আর বউয়ের পক্ষে কথা বললে মা মন খারাপ করবে। তবে আজকের ঘটনা দেখে আর চুপ থাকতে পারলাম না, কারণ আজকে আমার আম্মু যা করেছেন তা মোটেও ঠিক করেননি। তিনি তোরার উপর রাগ করে এইভাবে নিজের হাত কাটলেন, সত্যি আমার মাথায় ঢুকছে না। ইন্সপেক্টর কুষাণের কথা শুনে বললেন, থাক আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এই বলে ইন্সপেক্টর কামিনীকে বললেন, নেক্সট টাইম এরকম জঘন্য কাজ আর করবেন না মিসেস কামিনী। আপনাদের পরিবারের একটা সুনাম আছে, আশা করি সেটা বজায় রাখবেন। বাড়ির বউদের উপর অত্যাচার করে নিচু মন মানসিকতার মানুষজনেরা, বুঝতে পারছেন? কামিনী চুপ করে রইলেন। মীরা বলল, অফিসার আপনি আমার মাকেই শুধু বকেন কেন?
ওই মেয়ে যে বড়দের সম্মান করে না, মুখে যা আসে তাই বলে, তার কি হবে? ইন্সপেক্টর তোরাকে বললেন, আপনি আজ থেকে বাড়ির বউদের মতো ভদ্রভাবে থাকবেন, কারো সাথে কোনো দুর্ব্যবহার করবেন না। তারপরেও যদি আপনার সাথে কেউ অত্যাচার করে বা অপমানজনক কথা বলে, সাথে সাথে আমাকে খবর দেবেন। ইন্সপেক্টর এবার জারিফ চৌধুরীকে বললেন, আপনার ছেলেকে কাল থেকে অফিসে পাঠাবেন। যদিও এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, তবুও বলছি, কারণ সবার আগে আপনার ছেলের অধিকার বেশি। তাকে ঘরে বসিয়ে রেখে মেয়েদের অফিসে পাঠানো স্বাভাবিক লাগলো না চৌধুরী সাহেব। জারিফ চৌধুরী বললেন, কুষাণ আমাদের একমাত্র আদরের ছেলে, তাই ওকে কোনো পরিশ্রম করতে দেই না। কিন্তু ওর বউ যখন চাইছে না সেভাবে ঘরে বসে থাকুক, তাহলে ঠিক আছে, কাল থেকে সেও অফিসে যাবে। ইন্সপেক্টর এবার শাহিন, মাহিন, তুহিনের কাছে গিয়ে বললেন, রান্না বান্না করার এতই শখ থাকলে বাবুর্চি পেশা নাও। এভাবে ঘর জামাই থাকার চেয়ে বাবুর্চি হওয়া 1000 গুণ ভালো। নিজেদের আত্মসম্মান বোধ বজায় রাখা উচিত ছিল তোমাদের। শাহিন, মাহিন, তুহিন একসাথে বলে উঠল, স্যার আমাদের ফাঁসানো হয়েছে, স্যার আমাদের বাঁচান স্যার, আমরা এভাবে ঘর জামাই থাকতে চাই না, আর এভাবে মেয়েদের মতো রান্না বান্নাও করতে চাই না। আমরা 3 জনই ফেসে গেছি স্যার, এই 3 কাল নাগিনী আমাদের ফাঁসিয়ে দিয়েছে, প্লিজ আমাদের বাঁচান। ইন্সপেক্টর শাহিনের কথা শুনে বললেন, কে সব পাগলের মতো বকছো? কথা পরিষ্কার করে বলো। তুহিন বলল, স্যার আগে কথা দিন আমাদের বাঁচাবেন, তা না হলে কিচ্ছু বলবো না। ইন্সপেক্টর তখন তার বন্দুকটা তুহিনের মাথায় ঠেকিয়ে বললেন, অয় মিয়া, ভাজলামি করিস আমার সাথে? যা বলার তাড়াতাড়ি বল। তুহিন বন্দুক দেখে ভয় পেয়ে গেল, সে আর কিচ্ছু বলল না। মাহিন তখন বলল, স্যার আগে বন্দুকটা নামান, তারপর আমরা বলবো। আসলে আমরা সবাই খুব ভীতু, একটু জোরে কথা বললেই ভয় পাই, তার উপর আবার বন্দুকের ভয় দেখাচ্ছেন কেন স্যার? শাহিন, মাহিন, তুহিনের কথা শুনে ইন্সপেক্টর না হেসে পারলেন না। তিনি বন্দুকটা নামিয়ে বললেন, তোরা কি পুরুষ মানুষ না অন্য কিছু? আমার তো সন্দেহ হচ্ছে। শাহিন বলল, স্যার আমরা আগে এমন ছিলাম না, এই বাড়ির জামাই হওয়ার পর থেকে আমরা এমন ভীতু হয়ে গেছি। মাহিন বলল, আমাদের বউয়েরা প্রতিদিন নানা রকম টর্চার করে, তাই অন্য কেউ একটু জোরে কথা বললেই আমরা ভয় পেয়ে যাই। তুহিন বলল, স্যার আপনাদের কাছে নিশ্চয় নারী নির্যাতনের মামলা যায়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা কি কখনো পেয়েছেন? আমরা প্রতিদিন পুরুষ নির্যাতনের শিকার হচ্ছি স্যার, যার কারণে আমাদের মেধাশক্তিও দিন দিন কমে যাচ্ছে। আমরা কাপুরুষের মতো বেঁচে আছি। এদিকে ইরা, মীরা, লীরা হঠাৎ এগিয়ে এসে যে যার স্বামীর পাশে দাঁড়ালো। তারা বলল, আসলে স্যার আমরা আমাদের স্বামীদের নিয়ে এই বাড়িতেই থাকি, এটা আমাদের বংশের নিয়ম। এরা সবাই জেনে শুনেই আমাদের বিয়ে করেছে, তাহলে আজ কেন স্যারের কাছে অভিযোগ করছো? তোমরা তো জানতে বিয়ের পর তোমাদের ঘর জামাই থাকতে হবে। 3 জন একসাথে বলল, হ্যাঁ জানতাম, কিন্তু রান্না করা, কাপড় ধোয়া, ঘর গোছানো, মেঝে মোছা এসবও তো করতে হয় আমাদের। এসবের কথা তো আগে বলনি তোমরা। তখন ইন্সপেক্টর শাহিন, মাহিন, তুহিনের দিকে তাকিয়ে বললেন, তোরা আর কিছু বলবি না এটাই তোদের অভিযোগ? শাহিন বলল, স্যার আমরা মুক্তি চাই এদের থেকে, আমরা আর ঘর জামাই থাকতে চাই না। মাহিন আর তুহিনও একই কথা বলল। এতক্ষণে জারিফ চৌধুরী মুখ খুললেন। তিনি এতক্ষণ চুপচাপ শুনছিলেন। তিনি বললেন, এটা কখনোই সম্ভব না, হয় তোমাদের আমার মেয়েদের ডিভোর্স দিতে হবে, না তো হলে এই বাড়িতেই আমাদের মেয়েদের সাথে থাকতে হবে। ইন্সপেক্টর বললেন, এটা আবার কেমন নিয়ম জারিফ চৌধুরী? জারিফ চৌধুরী বললেন, হ্যাঁ এটাই নিয়ম এই পরিবারের, আর আমিও একজন ঘর জামাই। এই যে বিশাল বাড়ি, ফ্যাক্টরি, সম্পদ সব আমার শ্বশুরের, এগুলোতে আমার কোনো অধিকার নেই।
আমি নিজেও কামিনীকে বিয়ে করে ফেসে গেছি, এখন না পারছি ছাড়তে, না পারছি থাকতে। জারিফ চৌধুরীর কথা শুনে তোরা যেন আকাশ থেকে মাটিতে পড়ল। তার শ্বশুর এসব কি বলছেন? সে তো ভেবেছিল সব কিছু তার শ্বশুরের। সেজন্য তোরা সবসময় ভাবতো এই সম্পদে কুষাণের অধিকার সবার আগে, কিন্তু এ তো পুরো উল্টো, সব কিছু তাহলে কামিনীর। সেই জন্যই তার এত অহংকার, আর সেজন্যই ওনার কথা মতো পুরো সংসার চলে। ইন্সপেক্টর তখন শাহিন, মাহিন, তুহিনের দিকে তাকিয়ে বললেন, তোরা এখন কি করবে? ডিভোর্স দেবে না ঘর জামাই থাকবে? তারা বলল, স্যার আমাদের আর কিচ্ছু বলার নেই, কারণ ডিভোর্স দিতে হলে 15 লাখ টাকা করে দেনমোহর দিতে হবে। এত টাকা আমরা কোথায় পাবো? ইন্সপেক্টর বললেন, এটা তোমাদের বিয়ের সময় ভাবা উচিত ছিল, এখন কিছুই করার নেই। তবে আমি একটা উপকার করতে পারি, আজ থেকে তোমরা আর এসব ঘরের কাজ করবে না, হয় অফিসে যাবে, না হলে ঘরে চুপচাপ বসে থাকবে। এরপরও যদি কেউ তোমাদের দিয়ে এসব কাজ করায় তখন আমাকে জানাবে, ওকে? ইয়েস স্যার। তিনজনেই ভীষণ খুশি হয়ে গেল। ইন্সপেক্টর এবার তোরাকে বললেন, তোরা যেহেতু এই বাড়ির বউ হয়ে এসেছো, বড়দের মুখের উপর কোনো তর্ক করবে না, তারা যেভাবে চলতে বলবে সেভাবেই চলবে। তবে কেউ যদি বাজে কথা বলে বা তোমার উপর নির্যাতন করে তখন সাথে সাথে জানাবে, এর বেশি কিছু করতে পারবো না আমরা। এইভাবে পুলিশ সবকিছু মিটমাট করে চলে গেল। পুলিশ চলে যাওয়ার সাথে সাথে ইরা, মীরা, লীরা তোরার কাছে এসে বলল, শুনলি তো বাবা তখন কি বলল? এই বিশাল সাম্রাজ্যের মালিক আমার আম্মু, আর তুই তার সাথে পাংড়া নিতে চাস? আশা করি ভবিষ্যতে আর বেশি বাহাদুরি করবি না, চুপচাপ থাকতে পারলে থাকবি, না হলে চলে যাবি। তোরা ইরা, মীরা, লীরার কথা শুনে রাগে গজগজ করতে করতে নিজের রুমে গিয়ে কাপড় গোছাতে লাগলো। সে ঠিক করলো আর কিছুতেই এ বাড়িতে থাকবে না, কারণ এই বাড়িতে সে কামিনী আর ইরা, মীরার, লীরার হুকুম মেনে কিছুতেই চলতে পারবে না। তোরাকে কাপড় গোছাতে দেখে কুষাণ এগিয়ে এলো, বলল, এখন বুঝলে কেন তোমাকে বিয়ে করতে চাইনি? আমি চাইতাম না তুমি আমার আম্মু আর বোনেদের অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে থাকো। আমি তো নিজেও বন্দি হয়ে আছি, না পারছি কিছু করতে, না পারছি কোথাও গিয়ে। তোরা হঠাৎ কাপড় গোছানো বাদ দিয়ে কুষাণের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি বিশ্বাস করো না। আমার মাথা ছুঁয়ে বলো। মাথা ছুঁয়ে বলতে হবে কেন? আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোরা বলল, তাহলে তুমিও তোমার কাপড় গুছিয়ে নাও, আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। মানে কি তোরা পাগল হয়েছ? তোরা বলল, কেন পাগল হব কেন? তোমাদের বাড়ির মেয়েরা যদি জামাই নিয়ে বাবার বাড়ি থাকতে পারে, তাহলে আমি কেন আমার জামাইকে নিয়ে আমার বাবার বাড়ি থাকতে পারবো না? ইম্পসিবল, এ হয় না। তোরা কেন হয় না কুষাণ? অবশ্যই হবে। আর হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাকে দিয়ে রান্না বান্না, ঘর ঝাড়ু, মেঝে মোছা, কাপড় ধর কাজ করাবো না। তুমি একদম আরাম আয়েশে থাকবে, উল্টে আমি তোমার সেবা করব। তা হয় না তোরা? আমার আম্মু যত খারাপই হোক, মা তো মাই। আমার আম্মুকে রেখে আমি কোথাও যাব না, কারণ আম্মু আমাকে একদিন না দেখলে থাকতে পারবেন না। তোরা বলল, তাহলে শাহিন, মাহিন, তুহিন দুলা ভাইদের কি কোনো ফ্যামিলি নেই? তোমার বাবারও কি কোনো ফ্যামিলি নেই? যেভাবে আপনজন ছেড়ে এ বাড়িতে পড়ে আছে, ঠিক সেইভাবে তুমি আমাদের বাড়ি থাকবে। আমি পারবো না যেতে। এই বলে কুষাণ চলে যেতে লাগলো। তোরা বলল, ওকে, তাহলে আমি একাই চলে যাচ্ছি, আমি আর এ বাড়িতে থাকবো না। যে বাড়িতে আমার কোনো আত্মসম্মান নেই, সেখানে আমি থাকবো কেন? কুষাণ তোরার কথা শুনে দাঁড়িয়ে গেল। তোরার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল, কোথাও যাবে না তুমি, আর কেউ তোমাকে কিছু বলবে না, কথা দিলাম। এবার থেকে আমি প্রতিবাদ করব। তোরা বলল, তুমি বললে আর হলো নাকি? আমি যখন ঠিক করেছি এ বাড়িতে আর থাকবো না, তখন থাকবোই না। কারো বাপের ক্ষমতা নেই আমাকে আটকানোর।
আর হ্যাঁ, এটাই আমাদের শেষ দেখা। ঠিক সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কুষাণ হঠাৎ তোরার মুখ চেপে ধরে বলল, কি সব যাতা বলছো? ডিভোর্স? কিসের ডিভোর্স? আমি তো আমার জীবনের না পাওয়া ধন, সেই ধন পেয়ে আমি হারাতে চাই না। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তোমাকে বউ করে এনেছি, সেই তুমি কি করে ডিভোর্সের কথা ভাবলে? তোরা কুষাণকে সরিয়ে দিয়ে বলল, তোর ওই শুকনো কথায় আমার এই কঠিন মন কিছুতেই গলবে না। এই বলে তোরা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেতে লাগলো। এদিকে কুষাণ বারবার তোরাকে আটকাতে লাগলো। এক পর্যায়ে তোরা কুষাণকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কুষাণকে পড়ে যেতে দেখে কামিনী যেন চিলের মতো দৌড়ে এলো। বলল, বাবা বাবা, আমার বাবু, ব্যথা পেয়েছিস তুই? না আম্মু। এই বলে কুষাণ আবার উঠল, তোরাকে আটকানোর চেষ্টা করলো। তোরা বলল, কুষাণ প্লিজ আমাকে বাধা দিও না, তা না হলে আবার ধাক্কা দেব। কামিনী সেই কথা শুনে তোরার কাছে গিয়ে হঠাৎ তোরাকে একটা ধাক্কা দিল। বলল, তোরা এত বড় সাহস, আমার চোখের সামনে আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিস, যে ছেলেকে আমি জীবনেও একটু আঁচড় দিয়ে দেখিনি। কুষাণ তোরাকে পড়ে যেতে দেখে তুলতে গেল। তোরা বলল, লাগবে না ধরা, আমি একাই উঠতে পারবো, তুমি বরং তোমার মায়ের আঁচলের তলা গিয়ে লুকাও। এ বলে তোরা বেরিয়ে গেল। কুষাণ চিৎকার করে বলল, তোরা প্লিজ যেও না, শোনো আমার কথা। ইরা মিরা লীরা তোরাকে চলে যেতে দেখে দৌড়ে ভাইয়ের কাছে এসে বলল, যে চলে যাচ্ছে তাকে যেতে দে ভাই, ওই মেয়ে তোর একটু যোগ্য না, এই পরিবারের সাথে মানায় না ওকে। আমরা তোকে আবার বিয়ে দেব, তুই দেখিস সেই মেয়ে অনেক ভালো হবে, তোকে অনেক ভালোবাসবে। কুষাণ বোনদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে গেল। সত্যি তার মাথাতেই খেলছে না এখন কি করা উচিত। কামিনীও সাথে সাথে কুষাণের রুমে এলেন, কিন্তু কুষাণ টেনশনে শুধু পায়চারি করতে লাগলো। কামিনী বললেন, বাবা কি হয়েছে তোর, এমন কেন করছিস? কুষাণ বলল, আম্মু তুমি দেখলে না তোরা চলে গেল আমাকে ছেড়ে, আর নাকি আসবে না এই বাড়িতে, আর আমাকে কিছুদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। কামিনী বললেন, তাহলে তো ভালোই হবে, আপত এমনি এমনি বিদায় নিল, আমাদের আর কিছুই করতে হলো না, তোকে এবার অনেক ভালো একটা মেয়েকে দিয়ে বিয়ে দেব। বলতো তুই কাকে বিয়ে করতে চাস, তোর জামিনী আন্টির মেয়ে জুথিকে, না তোর আব্বুর বন্ধুর মেয়ে রুবাইয়াকে? কুষাণ কামিনীকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি তোরাকেই প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, আমার ওকেই চাই, তোমরা কেন ওর সাথে এমন ব্যবহার করছো? তুমিও দেখতে পারো না, আপুরাও দেখতে পারে না, অথচ তোমরাই তো ওকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিয়েছো। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কামিনী বললেন, আমরা কি আর জানতাম এই মেয়ে এমন হবে? আমরা তো ভেবেছিলাম সহজ সরল মেয়ে, সে কি সুন্দর সাবলীনভাবে কথা বলছিল সেদিন, আর এখন বিয়ের একদিন পরই আমার সংসারের ভালো মন্দ বিচার করতে আসে। কুষাণ বলল, আমি অত সব বুঝি না, আমার তোরাকে এনে দাও। কামিনী কুষাণকে ধমক দিয়ে বললেন, তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তুই হলি আমার সবচেয়ে আদরের সন্তান, তাই বলে তোর এই আবদার আমি মেনে নিতে পারলাম না, কারণ তোরাকে আমার সুবিধের মেয়ে মনে হচ্ছে না, ও যদি নিজের থেকে না যেত আমি তবু ওকে পাঠাতাম। এই বলে কামিনী রুম থেকে বেরিয়ে গেলেন। দৃশ্যান্তর। তোরা তার বাড়ি পৌঁছে গেল। তোরাকে এভাবে হঠাৎ দেখে চামেলি বেগম দৌড়ে এলেন, কারণ কোনো মেয়ে বিয়ের পরের দিনই এভাবে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি একা একা আসে না। চামেলি বেগম এদিক ওদিক খুঁজতে লাগলেন, তিনি কাউকেই দেখতে পেলেন না। তখন বললেন, মা জামাই কই? জামাইকে তো দেখছি না। তোরা মায়ের প্রশ্নের কোনো উত্তর দিল না, সে সোজা নিজের রুমে চলে গেল। কাপড়ের ব্যাগটা মেঝেতে ফেলে দিয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। তোরাকে ঘরের দরজা দিতে দেখে চামেলি তোরার নাম ধরে ডাকতে লাগলেন, মা তোরা, দরজা খুললো মা। কিন্তু তোরা কিছুতেই দরজা খুলল না। এদিকে চামেলির ডাকাডাকি শব্দ শুনে তোরার কাজিন স্বর্ণা এগিয়ে এসে বলল, চাচি তোরা এসেছে, আপনি তোরা তোরা করছেন কেন? চামেলি বললেন, হ্যাঁ এসেছে, আর এসেই কেন জানি ঘরের দরজা লাগিয়ে দিল।
তোরার চাচি শিউলি বেগম তখন হুইসেল দিয়ে উঠল, আল্লাহই জানে শ্বশুর বাড়িতে কি অঘটন ঘটেছে, কারণ তোরার রাগ আর জিদের কথা পুরো এলাকার লোক জানে। এক বাপের এক মেয়ে যখন যা চাইতো তার বাবা পূরণ করত, অতিরিক্ত আদরে তোরা এমন হয়েছে। চামেলি বেগম শিউলিকে ধমক দিয়ে বললেন, কি যাতা বলছিস, নিজের ঘরেও তো মেয়ে আছে তোর, সবসময় পরের মেয়েকে নিয়ে দুই চার কথা বলার আগে একটু ভেবে বলিস। তোরা এত দূর থেকে এসেছে, হয়তো রেস্ট নিচ্ছে। এই বলে চামেলি কাজে চলে গেলেন। শিউলি তখন স্বর্ণাকে বলল, কি রে, তোরা কি একা একাই এসেছে, না ওর জামাইও এসেছে? তাকে আমি দেখেছি। এই বলে স্বর্ণাও চলে গেল। চামেলি এবার কুষাণকে কল করলেন। কুষাণ কল ধরতেই চামেলি বললেন, হ্যালো আম্মু, তোরা পৌঁছেছে? হ্যাঁ বাবা, পৌঁছেছে। তা তোরা একা একা এসেছে কেন বাবা, তুমি এলে না কেন? আমার একটা জরুরি কাজ ছিল আম্মু, তাই ওকে আগে পাঠিয়ে দিলাম। তা তুমি আসবে না বাবা? কুষাণ চুপ করে রইল। এদিকে তোরার দাদি হেনা বেগম বললেন, এই কোন আজগবি কথা বউ, বিয়ের পরের দিনেই নতুন বউ একা একা কি করে বাপের বাড়ি আসে? তোরা আবার ওর শ্বশুর বাড়িতে কারো কিছু করে আসেনি তো? চামেলি বেগম রাগ করে বললেন, আম্মা আপনিও এসব কথা বলা শুরু করলেন? জামাইয়ের দরকারি কাজ আছে তাই আসেনি। হেনা বেগম চামেলি বেগমের কাছ থেকে ফোনটা নিয়ে বললেন, কি এমন কাজ রে তোর, যা তোর বউয়ের চেয়েও দরকারি? এভাবে একা একা তোরাকে পাঠানো ঠিক হয়নি। নতুন বিয়ে তোদের, এখন তোরা সবসময় একসাথে থাকবি। তুই যেখানে থাকবি তোরাও সেখানে থাকবে। তুই এক্ষুনি চলে আয়, বুঝলি? কুষাণ বলল, আজকেই কি যেতে হবে? না গেলে হয় না দাদি। দাদি হেসে বললেন, দূর বজ্জাচ্চা, আয় তাড়াতাড়ি, বউ একা একা রাখতে নেই, অন্যজনের নজর লাগে তাতে। এই বলে হেনা কল কেটে দিলেন। কুষাণ ভাবছে কামিনীকে বলে যাবে না বলে চলে যাবে, কোনটা করবে। কামিনী এক সেকেন্ডের জন্য ছেলেকে চোখের আড়াল করতে চায় না। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কুষাণ রেডি হয়ে নিল। কুষাণ রুম থেকে বেরিয়ে সোজা কামিনীর কাছে গেল, বলল, আম্মু কিছু টাকা দাও তো। টাকা? টাকা দিয়ে কি করবি বাবা? দরকার আছে, একটু বাইরে যাব। কামিনী ব্যাগ থেকে টাকা বের করে কুষাণের হাতে দিলেন। বললেন, বাবা যেখানেই যা, বেশি রাত না হয়, তোর কিন্তু শত্রুর অভাব নেই। কুষাণ বলল, রাতে আসবো না আজ আম্মু, তুমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। কামিনী কুষাণের হাত থেকে টাকা নিয়ে বললেন, তোরাদের বাড়ি যাচ্ছিস নাকি আবার? কুষাণ বলল, হ্যাঁ, গেলে কি হবে? কামিনী বললেন, আমার রুম থেকে বের হয়ে যা, যা আমার সামনে থেকে। কুষাণ কামিনীকে জড়িয়ে ধরে বলল, এত রাগ কেন আম্মু মেয়েটার উপর? আমাকে কত ভালোবাসো, আর তোরার নাম শুনলেই তোমার মাথায় আগুন উঠে যায় কেন? আমার যাকে ভালো লাগে না তার নাম শুনলে আমার শরীরের রক্ত টকবক করে ফুটতে থাকে। ওই মেয়ে এসেছে একদিন হলো, আর এসেই আমার সংসার নিজের আয়ত্তে নিতে চায়। কত বড় সাহস দেখেছিস? ও আমার এখন সবচেয়ে বড় শত্রু। ওকে দূর না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। হঠাৎ চামেলি বেগম আবার কল দিলেন। কুষাণ সাথে সাথে কল কেটে দিয়ে কামিনীকে বলল, আম্মু দাও টাকাগুলো, আমি একটু বেড়াতে যাব। কামিনী বললেন, আমি বিশ্বাস করি না। কুষাণ রাগ করে বলল, দরকার নেই তোমার টাকার, আমার বন্ধুরা পিকনিকে গিয়ে আনন্দ করবে আর আমি চুপচাপ বসে থাকবো। আর যদি নিজে ইনকাম করতাম তাহলে আর কারো কাছে এভাবে হাত পাততে হতো না। কালকেই আমি চাকরিতে জয়েন করব। চাকরি না পেলে দরকার হলে রিক্সা চালিয়ে উপার্জন করব, তবুও এভাবে হাত পেতে কারো কাছে টাকা চাইবো না। কামিনী ছেলের কথা শুনে বললেন, বাবা রাগ করছিস কেন? তুই যে পিকনিকে যাবি সেটা বলবি না আগে? এই নিয়ে ধর, আরো বাড়িয়ে দিলাম। এই বলে কামিনী ব্যাগ থেকে আরো কিছু টাকা বের করলেন। কুষাণ কামিনীকে আবার জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার লক্ষ্মী আম্মু, শুধু তার রাগ আর জিদটা বেশি। আম্মু ওষুধগুলো সময় মতো খেয়ে নিও, তা না হলে কিন্তু ক্ষত শুকাতে দেরি হবে তোমার। এই বলেই কুষাণ বাসা থেকে বেরিয়ে গেল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।